আপনারা জানেন যে নার্সিংয়ে মূলত দুই ধরনের শিক্ষা আমরা দেখি, তিন ধরনের পড়াশোনা হয়। একটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, আর একটা হচ্ছে নর্মালি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, আর আরেকটা হচ্ছে বিএসসি ইন নার্সিং। হ্যাঁ, জন্মগতভাবেই নার্সিং বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের মধ্যে রয়েছে। প্রত্যেকটা মেয়ে হচ্ছে মায়ের ভূমিকায় অদ্বিতীয় বাংলাদেশের মেয়েরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য আপনার যে কোনো বিভাগ থেকে আপনি আবেদন করতে পারবেন। এবং হচ্ছে আপনার এই এসএসসির জিপিএকে 4 দ্বারা গুণ করা হয় এবং এইচএসসির জিপিএকে 6 দ্বারা গুণ করা হয়। 3 ধরনের কেয়ার রয়েছে। একটা হচ্ছে অ্যান্টিন্যাটাল কেয়ার, অর্থাৎ ডেলিভারির আগের যে কেয়ারটা আমরা দেই ডেলিভারি হওয়ার ঠিক আগ পর্যন্ত, গর্ভধারণ থেকে শুরু করে ডেলিভারির আগ পর্যন্ত কেয়ারটা হচ্ছে অ্যান্টিন্যাটাল কেয়ার। যখন আপনার ডেলিভারিটা হবে এটা হচ্ছে ইন্ট্রান্যাটাল কেয়ার, আর এটা হচ্ছে পোস্টন্যাটাল কেয়ার। আসসালামু আলাইকুম, অপুচন্দ্র সাহা ক্যারিয়ার আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজে, এবং আপনাদের সাথে নার্সিং নিয়ে ইন ডিটেল কথা বলার জন্য আজকের এই ক্যারিয়ার আড্ডায় বা এই অনলাইন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কিত এই আজকের আয়োজনে আমরা আজকে জানতে পারবো যে আসলে এই শত শত হাজার হাজার পেশার মধ্যে আমরা নার্সিংকে কেন আমাদের ক্যারিয়ার হিসাবে নিব। অনেকেই প্রশ্ন করে যে আসলে একটা সময় ছিল যে নার্সিংয়ে পড়াশোনা করার জন্য মূলত যারা অপেক্ষাকৃত একটু তুলনামূলকভাবে রেজাল্ট যাদের একটু দুর্বল থাকতো তারা আসতো, কিন্তু এখন কিন্তু পুরা চেঞ্জড হয়ে গেছে আমাদের পরিস্থিতি। মানে করোনা পরবর্তী সময় এবং ঠিক তার আগের সময় থেকেই কিন্তু নার্সিংটা অত্যন্ত জনপ্রিয় পেশায় পরিণত হয়েছে। কারণ নার্সিং শুধুমাত্র আমাদের দেশের জন্য প্রয়োজনীয় কোনো পেশা এটা বলা যাবে না। নার্সিং এমন একটা পেশা যে পেশাটা আসলে দেশ নয়, দেশের গণ্ডি পার হয়ে আপনি যদি দেশের বাইরে বিভিন্ন দেশের কথা চিন্তা করেন। আমি সবার প্রথমেই, যেহেতু আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজে আছি, জাপানে আপনি যদি চাকরি নিয়ে যেতে চান, এখন জাপানের নার্সিংয়ের ডিমান্ড কিন্তু রাইজিং ডে বাই ডে। এটা কিন্তু দিন দিন মানে বাড়ছে, এবং আপনার মধ্যে যদি জাস্ট এতটুকু ন্যাক থাকে যে আমি আসলে ক্যারিয়ার করতে চাই নার্সিংয়ে দেশের বাইরে, এটা আপনার জন্য অসম্ভব কিছু নয়। এখন পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশ মূলত নার্সিংয়ের প্রতি কনসেন্ট্রেশন দিচ্ছে না এবং বাংলাদেশ থেকে দক্ষ নার্স নেওয়ার চেষ্টা করছে না। আপনি ব্যতিক্রমধর্মী পেশা হিসেবে নার্সিংকে অবশ্যই প্রায়োরিটি লিস্টে নাম্বার 1-এ রাখতে পারেন। এবং আমি যে কথাটা বলি, যে কথাটা প্রবাদের মাধ্যমে বলি, সেটা হচ্ছে ঘোড়া চিনা যায় ময়দানে আর মানুষ চিনা যায় নিদানে। অর্থাৎ আপনি যদি ফর এক্সাম্পল অসুস্থ হন, তখন বুঝতে পারবেন যে একটা মানুষ যে কিনা আপনার সাথে সবসময় আছে, সে কিন্তু আসলে আপনার কাছের কোনো পারিবারিক সম্পর্কের কোনো ব্যক্তি থাকবে না। আপনার হসপিটালে একজন নার্স হচ্ছে আপনার সবচাইতে কাছের মানুষ, এবং যার কারণে এই বাংলাদেশে ক্রমবর্ধমান স্বাস্থ্য যে চ্যালেঞ্জ আমরা ফেস করতেছি, নার্সিং কিন্তু একটা অনস্বীকার্য। এইটার যে গুরুত্ব এটা বাংলাদেশ সরকার কিন্তু অনুধাবন করতে পেরেছেন, এবং যার ফলে কিন্তু প্রতি বছর নার্সিং আবেদনের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তাহলে এই ব্যাপারে যারা আসলে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু আসলে একটা ক্লিয়ার কাট আইডিয়া রাখা দরকার। কারণ আপনারা জানেন যে নার্সিংয়ে মূলত দুই ধরনের শিক্ষা আমরা দেখি, তিন ধরনের পড়াশোনা হয়। একটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, আর একটা হচ্ছে নর্মালি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, আর আরেকটা হচ্ছে বিএসসি ইন নার্সিং। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বরিশালে আছে, তারপরে সিলেটে রয়েছে, রাজশাহীতে রয়েছে। তো এই বিএসসি কোর্সগুলো, ডিপ্লোমা কোর্সগুলো কার কোনটা করা উচিত? আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কি আবেদন করতে পারবো কি না, ভর্তি পরীক্ষা আসলে কি ধরনের কোয়েশ্চেন আসে, তো পরীক্ষায় চান্স পাওয়ার জন্য আমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। একটু বলে রাখি, আজকের এই ক্যারিয়ার আড্ডার যে আয়োজক সে হচ্ছে সার্চ নার্সিং কোচিং। এই সার্চ নার্সিং কোচিংয়ের কিন্তু একটা বই রয়েছে, খুব বিখ্যাত একটা বই, যে বইটা অনেকেই পড়ে উপকৃত হয়েছেন এবং সরকারি বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট এবং নার্সিং কলেজে তারা চান্স পেয়েছেন। সেই গাইডটা আপনারা চাইলে নিতে পারেন, এবং আমাদের এই চ্যানেলের সাথে থাকলে আপনারা আপ টু ডেট বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, এবং আপনার নার্সিং শিক্ষার আপ টু দ্য মার্ক যে প্রশ্নগুলো আপনার আসলে মনে রয়েছে, যেগুলো আসলে আপনার কারো কাছ থেকে উত্তর আপনি পাচ্ছেন না, এই আজকের এই ভিডিও থেকে আশা রাখি আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আজকে মূলত দেখার চেষ্টা করব যে আপনার ভর্তি পরীক্ষাটা অ্যাকচুয়ালি কবে হয়, তো ভর্তির যোগ্যতাটা কি, আসন সংখ্যা কত, ভর্তি কোচিং করতে হবে না আমাদের ভর্তি গাইডের দরকার আছে কি না, মূলত কী ধরনের কোশ্চেন আসে। কিন্তু সবার আগে আমি মূলত একটু আপনাদেরকে জানাই দিতে চাই নার্সিংটা কি। একটা ডক্টর একটা হসপিটালের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? একজন ডক্টর স্যার একটা হসপিটাল অচল, কিন্তু একটা ডক্টর একজন রোগীকে যে পরিমাণ সময় দেন তার চাইতে কয়েক শতগুণ সময় বেশি কিন্তু একজন নার্স দেন। ফর এক্সাম্পল, একটা ডক্টর তার ট্রিটমেন্ট প্ল্যান যদি নার্সকে না দেন এবং নার্স যদি ট্রিটমেন্ট প্ল্যানকে ইমপ্লিমেন্টেশন না করেন, তাহলে কিন্তু
আপনি অসুস্থ অবস্থা থেকে সুস্থতায় কনভার্ট হওয়া সম্ভব নয়। তো নার্সিংটা কিন্তু স্বাস্থ্য পরিচর্যা টোটাল একটা প্যাকেজ, অলরাউন্ড কোর্স। এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, একজন নার্স একটা হেলথ টিম, একটা হসপিটালের হেলথ টিমের একটা অবিচ্ছেদ্য অংশ। একজন দক্ষ নার্স একটা স্বাস্থ্য ব্যবস্থার যেমন একটা অভূতপূর্ব অবদান মানে পরিবর্তন সাধন করতে পারে। আমরা যে কথাটা বলি, বাংলাদেশ ইজ নট এ পোর কান্ট্রি বাট এ পোরলি ম্যানেজড কান্ট্রি, এই জিনিসটা ভেঙে দিতে পারে হচ্ছে একজন নার্স। কারণ আমরা দেখেন বিভিন্ন হসপিটালে গেলে একজন নার্সের কাছ থেকে যখন আমরা ভালো কেয়ার পাই, ভালো সেবা পাই, হাসি মুখে সেবা পাই। কারণ বাংলাদেশের নার্স এত ডিমান্ডিং কেন? কারণ বাংলাদেশের মানুষ হাসতে জানে, বাংলাদেশের মানুষ আন্তরিক, বাংলাদেশের মানুষ হসপিটেবল, যার কারণে বাংলাদেশের মানুষের নার্সিং পেশায় আসা, জন্মগতভাবেই নার্সিং বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের মধ্যে রয়েছে। প্রত্যেকটা মেয়ে হচ্ছে মায়ের ভূমিকায় অদ্বিতীয় বাংলাদেশের মেয়েরা, এবং দ্যাটস ওয়াই ছেলে বলেন মেয়ে বলেন সবাই যেহেতু অতিথিপরায়ণ, নার্সিংটা কিন্তু বাংলাদেশের রক্তের সাথে মিশে আছে। সো আমি বিশেষভাবে আপনাদেরকে বলবো, এই কোর্সটা সম্বন্ধে আপনারা ইন ডিটেল যদি জানতে চান, তাহলে আজকে আমাদের শেষ পর্যন্ত আপনাদের সাথে আমাদের থাকার আহ্বান জানাচ্ছি। আপনাদের একটা জিনিস আমি মনে রাখার জন্য অনুরোধ করি, আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করেন অথবা বিএসসি কমপ্লিট করেন, আপনি সরকারি বেসরকারি বিভিন্ন হসপিটালে কিন্তু আপনার ক্যারিয়ার নিশ্চিত করতে পারবেন। শুধু কি তাই, আপনি বিভিন্ন নার্সিং ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, কলেজ রয়েছে, সেখানে আপনি শিক্ষকতা পেশায় ঢুকতে পারবেন। বিভিন্ন এনজিও রয়েছে, যে এনজিওগুলোতে আপনার উচ্চ বেতনে চাকরির সুযোগ রয়েছে দেশে এবং দেশের বাইরে। ঠিক একইভাবে আপনি যেমন দেশের উন্নত দেশগুলো যেমন রয়েছে, যেমন আমি জাপানের কথা বলেছি, কানাডার কথা বলছি, অস্ট্রেলিয়ার কথা বলেছি, ইভেন ইউএসএতে আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু মূলত চাকরি নিয়ে যেতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার শুধু ডিপ্লোমা করার পরে কি আমি অনার্স করতে পারবো? ডেফিনেটলি ডিপ্লোমা করার পর আপনি অনার্স করতে পারবেন। আপনি যদি অনার্স কমপ্লিট করেন, আপনি মাস্টার্স করতে পারবেন। এখন বাংলাদেশে পিএইচডি নার্স রয়েছে, এটা কিন্তু আসলে অবাক হওয়ার নয়। টু আটার সারপ্রাইজ, আপনি বাংলাদেশে পিএইচডি নার্স পাবেন। তো যেহেতু নার্সিং অনেক এখন পিএইচডি পর্যন্ত করছে, সো ট্রেন্ড হ্যাজ বিন চেঞ্জড, ডিসিশন ইজ ইয়োর্স। আপনি এখানে আসবেন না আসবেন না। আপনি কি গতানুগতিক ধারায় পড়াশোনা করে বেকারত্বের পরিমাণ বাড়াবেন, নাকি ব্যতিক্রমধর্মী পড়াশোনা করে জাতির জন্য ফর এক্সাম্পল ফরেন কারেন্সি আনার একটা ব্যবস্থা করে দেবেন? সিদ্ধান্ত কিন্তু আপনার। কারণ আমরা দেখি যে বাংলাদেশে কিন্তু আমাদের একজন নার্সের কিন্তু যে 1:3 যে অনুপাত, সেই অনুপাত কিন্তু আমাদের দেশে কিন্তু আসলে নাই। আমাদের একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের চিকিৎসকের তুলনায় নার্সিং যে রেশিও, সেই রেশিওটা কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা কিন্তু স্যাটিসফাই করতে পারি না, এবং আমরা কিন্তু এখন পর্যন্ত আসলে আমাদের আপ টু দ্য মার্ক সেবার যে মানে পেশেন্টদেরকে দেওয়া দরকার, আমরা কিন্তু আসলে সক্ষম হইনি। সো আমাদের দেশে আরও অনেক নার্স দরকার। আমাদের দেশে এবং দেশের বাইরে আমাদের এই নার্সিং পেশায় শিক্ষিত হয়ে কিন্তু আসলে আমাদের নিজের বাংলাদেশের এবং একই সাথে আমাদের পারিবারিক ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। তো একজন নিবন্ধিত নার্স আসলে কি করেন একটা হসপিটালে? একটা রুগীর একদম টপ টু বটম কেয়ার কার উপর ডিপেন্ড করে? একজন নার্সের উপর ডিপেন্ড করে। এবং একটা রুগীর স্বাস্থ্যের উন্নতি অবনতির কথা আপনি চিন্তা করতে পারেন। একটা পেশেন্ট কখন মেডিকেশন পাবে, কখন পাবে না, তার ফুড, তার টোটাল কেয়ার, পার্সোনাল কেয়ার হতে শুরু করে টুথ কেয়ার, আপনি যদি ফর এক্সাম্পল নেইল কেয়ার আছে, বেড মেকিং আছে, সব কিছুর জন্য একজন প্রশিক্ষিত নার্সের গুরুত্ব অপরিসীম। আপনারা অপারেশন করবেন, একজন নার্সিং পার্সন কিন্তু থাকতে হয়। তো একজন উটি নার্স যেটাকে বলা হয়, আপনারা জানেন এখন নার্সিংয়ের ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের বিশেষায়িত নার্সিং ব্যবস্থা চালু হয়েছে। যেমন অনেকে কার্ডিয়াক নার্সিং নিয়ে ডিপ্লোমা করার পরে ট্রেনিং নেয়, অনেকে আছে রেনাল নার্সিং, মানে কিডনি রিলেটেড যে নার্সিং কেয়ার রয়েছে সেটার ব্যাপারে ট্রেনিং নেয়। অনেকে আছে ফর এক্সাম্পল নিউরো নার্সিং সেগুলোর জন্য ট্রেনিং নেয়। এবং একই সাথে উটি নার্সিংয়ের কথা তো বলাই বাহুল্য, আপনারা জানেন যে কোনো একটা অপারেশন থিয়েটারে একজন ডক্টর, একজন সার্জন যেমন থাকাটা অবশ্যম্ভাবী, ঠিক একইভাবে একজন নার্সের উপস্থিতিরও কিন্তু খুব জরুরি। কারণ একজন নার্স যদি ভুল করে, একটা পেশেন্টের জীবন কিন্তু হুমকির মুখে পড়ে যেতে পারে। ডাক্তারের প্রেসক্রিপশন এবং পরামর্শ অনুসারে ওষুধ দেওয়া হচ্ছে একজন নার্সের কাজ। রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা, রেকর্ড সংরক্ষণ করা, এই সমস্ত কাজে একজন নার্সকে কিন্তু একদম সকাল থেকে রাত পর্যন্ত তার ডিউটি আওয়ার পুরোটা সময় সেবার মধ্যে থাকতে হয়। ঠিক একইভাবে আমি সবসময় বলি যে এই নার্সিং যারা পড়তে আসে তারা কিন্তু কোনোভাবেই সাধারণ কোনো ব্যক্তিত্ব সম্পন্ন নয়। নার্সিং যেমন আপনাকে টাকা এনে দেবে, এটা মানুষের জন্য হৃদয় থেকে দোয়া এনে দেবে আপনার জন্য। তার মানে আপনি নেম এবং ফেম একই সাথে আপনি পাবেন। তো আমরা এবার একটু জানবো মিডওয়াইফটা কি। তো মিডওয়াইফটা হচ্ছে ধাত্রীবিদ্যা আমরা যেটাকে বলি। তো এখানে গর্ভাবস্থায় প্রসবকালীন যত্ন, 3 ধরনের কেয়ার রয়েছে। একটা হচ্ছে অ্যান্টিন্যাটাল কেয়ার, অর্থাৎ ডেলিভারির আগের যে কেয়ারটা আমরা দেই, ডেলিভারি হওয়ার
ঠিক আগ পর্যন্ত, গর্ভধারণ থেকে শুরু করে ডেলিভারির আগ পর্যন্ত কেয়ারটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। যখন আপনার ডেলিভারিটা হবে এটা হচ্ছে ইন্ট্রানেটাল কেয়ার, আর এটা হচ্ছে পোস্টনেটাল কেয়ার। তিনটা কেয়ারেই কিন্তু এই মিডওয়াইফের গুরুত্ব রয়েছে। এবং এখানে দেখেন মা শিশুর স্বাস্থ্য, মা এবং শিশুর স্বাস্থ্য যদি আপনি সুনিশ্চিত করতে চান, একজন দক্ষ মিডওয়াইফের কিন্তু খুব গুরুত্ব রয়েছে। কারণ আমরা এখনও বিভিন্ন হসপিটালে বিভিন্ন ধরনের গ্রাম্য সেট আপে আমরা দেখি যে অদক্ষ, যে আনস্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট দিয়ে ডেলিভারি করার ফলে মা এবং শিশুর কি মৃত্যু ঝুঁকিতে পড়ে গেছে। সো এই মিডওয়াইফ কোর্সটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোর্স। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটা রয়েছে। একই সাথে বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে, ভালো ভালো প্রতিষ্ঠানে মূলত এই মিডওয়াইফারি কোর্সটা রয়েছে। তো একজন মিডওয়াইফারির কাজ হচ্ছে মূলত গর্ভকালীন যে সেবা, প্রসবকালীন সেবা, মা এবং শিশুর স্বাস্থ্য সুনিশ্চিত করে পুরাটা মূলত একজন মিডওয়াইফ দেখেন। উনি কাউন্সেলিং সেবা দেন, উনি অ্যান্টিনেটাল কেয়ার দেন, পোস্টনেটাল কেয়ার দেন এবং মা এবং শিশুর জীবন বাঁচাতে কিন্তু সাহায্য করেন। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মিডওয়াইফের পেশা কিন্তু বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মিডওয়াইফদের সহায়তায় এবং নার্সদের সহায়তায় কিন্তু বাংলাদেশে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কিন্তু ব্যাপকভাবে কমেছে। এটার অবদান কিন্তু আমি অবশ্যই নার্স এবং মিডওয়াইফদের দিতে চাই। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে নার্সিংয়ে কাজের ক্ষেত্রে যে সকল পদে চাকরি করা যায়, তো আমাদের মূলত নার্সদের ক্ষেত্রে আমরা বলি সিনিয়র স্টাফ নার্স, সিনিয়র স্টাফ নার্স, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এই ধরনের পোস্টে মূলত তারা কাজ করে। এখানে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অনার্স ডিগ্রির পাশাপাশি মাস্টার্স ডিগ্রি প্রদান করা হচ্ছে, যেমন বিএসএমএমইউ, নিএনআর, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে লেকচার হিসেবে আপনি সেখানে প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস জব করতে পারবেন। এছাড়াও বিভিন্ন সরকারিভাবে যারা নার্সিং পেশায় খুব ভালো করছে তাদেরকে কিন্তু ফার্স্ট ক্লাস দেওয়া হয়েছে। পরবর্তীতে লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, সেনাবাহিনী লেভেলে বিভিন্ন ধরনের জব আপনি কিন্তু করতে পারবেন, লেফটেন্যান্ট কর্নেল, তারপর হচ্ছে ক্যাপ্টেন, মেজর, এই ধরনের পদোন্নতি আপনি কিন্তু পাবেন। তো সরকারি হাসপাতালে আমরা কোন কোন পোস্টে চাকরি করব আমরা এখানে দেখাই দিছি। সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নার্স হিসাবে, স্টাফ নার্স হিসাবে, সিনিয়র স্টাফ নার্স হিসাবে, নার্সিং সুপারভাইজার, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এই পোস্টগুলোতে কিন্তু আপনি চাকরি করতে পারবেন। তো শিক্ষকতা পেশায় কিন্তু বিভিন্নভাবে আপনি সুযোগ পাবেন, যদি এখানে নার্সিং লেকচারার দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি একটা জিনিস এখানে মিস করা হয়েছে, সেটা হচ্ছে নার্সিং ইনস্ট্রাক্টর দিয়ে মূলত আসলে অনেকে পেশা শুরু করে। নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে 3 বছর কাজ করার পরে তারপরে সে তার অভিজ্ঞতা শো করে নার্সিং লেকচারার হতে পারে, এবং নার্সিং লেকচারার হওয়ার পরে তার যদি পাবলিকেশন থাকে, রিসার্চ এক্সপোজার থাকে, সে চাইলে নার্সিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে, ভাইস প্রিন্সিপাল হতে পারে, প্রিন্সিপাল হতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ বেতনে তারা চাকরির সুযোগ পায়। এছাড়াও আপনি নার্সিং অধিদপ্তরে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। অধিদপ্তরটা সরকারি কিন্তু, এটা আপনাদের বুঝতে হবে, ডাইরেক্টরেট। এখানে বলা হয়েছে ডিরেক্টর হিসেবে আপনি কাজ করতে পারবেন, ডিরেক্টর অ্যাডমিন, একইভাবে ডেপুটি ডিরেক্টর এডুকেশন, প্রজেক্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিন এবং এডুকেশন। তো এই ধরনের পোস্ট, পরিচালক, সহকারী পরিচালক বা প্রজেক্ট অফিসার, এই সমস্ত পোস্ট কিন্তু সরকারিতে রয়েছে। তো আমাদের বাংলাদেশে উচ্চশিক্ষা এবং নার্সিং পেশার ক্যারিয়ার, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে বাংলাদেশে কিন্তু একটা সময় ছিল যে ডিপ্লোমা ছাড়া আর অন্য তেমন অ্যাভেলেবল অনার্স কোর্স ছিল না, কি অনেক আগে। তো এখন কিন্তু এই ট্রেন্ড চেঞ্জ হয়েছে। সরকারিভাবে আপনি চাইলে অনার্স করতে পারবেন, মাস্টার্স করার বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে, যার নাম না বললেই না, যেমন মহাখালী কলেজ অফ নার্সিং রয়েছে, শেরেবাংলা কলেজ অফ নার্সিং রয়েছে। আপনি চাইলে ঢাকা নার্সিং কলেজে করতে পারবেন, এবং মাস্টার্স কোর্স কিন্তু বিএসএমএমইউতে রয়েছে, এবং প্রাইভেটে অনেক প্রতিষ্ঠানগুলোতে মূলত এই মাস্টার্স কোর্স রয়েছে। শুধু দেশের কথা তো বলছি, বিদেশে আপনি চাইলে অনার্স করার পর ইজিলি স্কলারশিপ নিয়ে পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি মাস্টার্স কোর্স করার সুযোগ পাবেন। এছাড়া আপনি মাস্টার্স করার পরে পিএইচডি করার সুযোগ পাবেন, পোস্ট ডক্টরেট করার সুযোগ পাবেন, এবং আপনি জেনে খুশি হবেন পৃথিবীর অনেক দেশ রয়েছে নার্সদের জন্য সিটিজেনশিপ কিন্তু অন্যান্য পেশার তুলনায় অনেক বেশি সহজ। তো যারা স্বপ্ন দেখছেন, স্বপ্নের জাল বুনছেন যে দেশের বাইরে নিজের ক্যারিয়ার গড়বেন, তাদের কিন্তু আসলে এই নার্সিং পেশাটা কিন্তু একটা গোল্ডেন কি হতে পারে আপনাদের জন্য। আর আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে ছেলেদের কিন্তু নার্সিংয়ে অ্যাডমিশন টেস্টে কিন্তু সুযোগ তুলনামূলকভাবে কম। এর জন্য ছেলেদের ক্ষেত্রে অবশ্যই এখন থেকে উঠে পড়ে লেগে আপনার প্রিপারেশন নিতে হবে। এবং আপনি যদি প্রাইভেটে ভর্তি হতে চান তাহলে কিন্তু আসলে ছেলেদের ক্ষেত্রে অনার্সের কোর্সের খরচ কিন্তু অনেক বেশি, নিয়ারলি 5 লাখের কাছাকাছি। আপনি যদি ভালো কোয়ালিটির নার্সিং কলেজে পড়তে চান 4-5 লাখ টাকা খরচ হয়। তো ঠিক একইভাবে
হবে আপনার যদি সরকারিতে ভর্তি হতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোটায় আপনার কিন্তু ইয়া করতে হবে, কারণ এখানে 10% থেকে 20%-এর বেশি কিন্তু তারা নেয় না। তো এখানে আমি একটা জিনিস বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনি যখন এমএসসি পিএইচডি করবেন আপনি কিন্তু রিসার্চ বেসড অনেক কাজ করার সুযোগ পাবেন। এখানে ইউরোপ এবং আমেরিকা সহ পৃথিবীর অনেক দেশ রয়েছে যারা কিন্তু দক্ষ নার্স কিন্তু খোঁজে, এবং এই দক্ষ নার্সের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে, এবং যার কারণে এখন কিন্তু আপামর জনসাধারণের মধ্যে এই টেন্ডেন্সি দেখা যাচ্ছে প্রত্যেক বছর আবেদনের পরিমাণ, সরকারিতে আবেদনের পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে। ভর্তির যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, কারণ অনেকেই তো আসলে অ্যাসপায়ারেন্ট আছেন যারা আসলে নার্সিংয়ে পড়তে চান। তাদের উদ্দেশ্যে বলে রাখি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য আপনার যে কোনো বিভাগ থেকে আপনি আবেদন করতে পারবেন, এবং আপনার টোটাল গ্রেড পয়েন্ট অ্যাভারেজ জিপিএ হতে হবে 6 পয়েন্ট পেয়ে আপনার উন্নীত হতে হবে, যে কোনো বিভাগ থেকে আপনি পারবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার এসএসসি পরীক্ষা কিন্তু পাশের সাল হতে হবে 2020, 21, 22, এবং এইচএসসি পরীক্ষা হচ্ছে 22, 23, 24। ঠিক একইভাবে বিএসসি নার্সিং কোর্সের জন্য এসএসসি বা সমমান পরীক্ষা কমপক্ষে 3, এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় 3 পেতে হবে, কমপক্ষে 3, কিন্তু দুইটা মিলে 7 হতে হবে। কমপক্ষে 3 কিন্তু দুইটা মিলে 7 হতে হবে, এবং অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে, হ্যাঁ, বিজ্ঞান গ্রুপ জীববিজ্ঞান থাকতে হবে। এবং যদি আপনার এটা থাকে, এই ঠিক একইভাবে 2020, 21, 22 এবং 22, 23, 24 যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে কিন্তু আপনি সরকারিতে আবেদন করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি সরকারিতে আবেদন করে আপনার যদি কোথাও চান্স নাও হয়, আপনি কিন্তু আসলে বেসরকারিতে পড়ার সুযোগ পাবেন, কারণ সেখানে একটা অ্যালাওয়েবল মার্কস পেলে আপনি অবশ্যই সরকারির পাশাপাশি বেসরকারিতে আপনি পড়ার জন্য উপযুক্ত হবেন। সো ভর্তি পরীক্ষা না দিলে কিন্তু আসলে বেসরকারিতে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। এর জন্য অবশ্যই ভর্তি পরীক্ষার যোগ্যতা মেনটেন করে আপনারা ভর্তি পরীক্ষার জন্য উপযুক্ত হওয়ার জন্য আপনি ভর্তি কোচিং করতে পারেন, যথোপযুক্তভাবে আবেদন করতে পারেন, আবেদনের জন্য আমাদের সহযোগিতা নিতে পারেন। ভর্তির যোগ্যতার কথা যদি আমরা বলি, ডিপ্লোমা যদি আপনি করতে চান তাহলে এসএসসিতে আপনার সায়েন্স থাকলে পরবর্তীতে যদি আপনার অন্যান্য ডিসিপ্লিনেও থাকেন আপনি ডিপ্লোমা আবেদন করতে পারবেন, কিন্তু বিএসসি পড়তে চাইলে আপনার এসএসসি এইচএসসি দুইটাতেই সায়েন্স লাগবে, এবং জিপিএ অবশ্যই আপনার যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে, কারণ হচ্ছে আপনার এই এসএসসির জিপিএকে 4 দ্বারা গুণ করা হয় এবং এইচএসসির জিপিএকে 6 দ্বারা গুণ করা হয়, এবং টোটাল মার্কস অন জিপিএ হচ্ছে 50। তো আপনার কিন্তু জিপিএর গুরুত্বটা খুবই গুরুত্ব বহন করে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে আমরা মানবন্টনটা একটু দেখার চেষ্টা করি। এখানে বাংলায় 20 মার্কস, ইংলিশে 20 মার্কস, গণিতে মাত্র 10, সাধারণ জ্ঞানে 20, বিজ্ঞানে 30। বিজ্ঞানের মধ্যে পদার্থ, রসায়ন এবং জীব 3টা বিজ্ঞান থেকে কোয়েশ্চেন হবে 10, 10, 10। তো এরকম 30 মার্কসের আপনার বিজ্ঞান থেকে কোয়েশ্চেন হবে। ডিপ্লোমা নার্সিং সায়েন্সে বাংলা থেকে 20, ইংরেজি থেকে 20, 40, গণিত থেকে 10, আগেরটার মতোই, সাধারণ জ্ঞান থেকে 25, এখানে 20 না 25, এবং সাধারণ বিজ্ঞানে 25। এই মোট 100 মার্কসের পরীক্ষা হবে। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 10, সাধারণ জ্ঞানে 25, ঠিক ডিপ্লোমার মতো একই রকম প্রশ্নে আপনার পরীক্ষা দিতে হবে। তো টোটাল মার্কস ভর্তি পরীক্ষায় 100 এবং জিপিএর ভিত্তিতে 50, তো গ্র্যান্ড টোটাল হচ্ছে 150। যারা আসলে সর্বোচ্চ মার্কস পাবেন তাদেরই কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ডিপ্লোমা নার্সিং আমাদের সরকারিভাবে 3000-এর মতো আসন রয়েছে, 2880, এবং সরকারি ডিপ্লোমা নার্সিংয়ে 1825। তো এটা মিডওয়াইফারি হবে, ডিপ্লোমা মিডওয়াইফারি নার্সিং না। আর বিএসসি নার্সিংয়ে হচ্ছে 2100 সিট রয়েছে সরকারিতে। আর স্বায়ত্তশাসিত সামরিক নার্সিং যেটা ওই যে সিএমএইচে আপনি করতে পারবেন, তো এগুলাতে 375টা আসন রয়েছে। এছাড়া আমরা আরেকটু দেখে নিই আর্মি নার্সিংয়ে ভর্তির যোগ্যতা কি। এটা 2020, 21, 22 সালে এসএসসি পাস, 22, 23, 24 সালে এইচএসসি পাস হতে হবে। জিপিএ 3, এসএসসিতে ন্যূনতম 3, এইচএসসিতে ন্যূনতম 3, কিন্তু দুইটা মিলে হচ্ছে 7। ঠিক আছে। এবং আমাদের এখানে যে 6টা সামরিক নার্সিং রয়েছে সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে আর্মড ফোর্সেস নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল ইনস্টিটিউট ঢাকা, আর্মি নার্সিং কলেজ রংপুর, আর্মি নার্সিং কলেজ চট্টগ্রাম, আর্মি নার্সিং কলেজ কুমিল্লা, যশোর এবং বগুড়া। হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রে আপনার আসন কিন্তু 50টা করে। তো এখানে বিএসএম বঙ্গবন্ধুতেও আপনি পরীক্ষা দিতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং বিভাগ রয়েছে, সেখানে আপনার পাশের যে সন ওইটা আগেরটার মতোই, এবং আবেদনের যোগ্যতাও কিন্তু সেম। আবেদনের যোগ্যতা কিন্তু 7, এবং আসন সংখ্যা কিন্তু খুবই কম, 25টা আসন, মাত্র 25টা আসনের পরীক্ষা। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 40টা আসনের এগেনস্টে আসলে ভর্তি পরীক্ষা হয়।
তো নার্সিং পাস করে বিসিএস এবং প্রথম শ্রেণীর চাকরিতে আবেদন করা যাবে কিনা এটা অনেকেই প্রশ্ন করেছেন। অবশ্যই যাবে, যেহেতু আপনি অনার্স করছেন। তবে ডিপ্লোমা পাস করার পর আপনি পারবেন না। ডিপ্লোমা পাস করার পর আপনার 2 বছরের পোস্ট বেসিক ডিপ্লোমা অনার্স কোর্স করতে হবে, পোস্ট বেসিক অনার্স ইন নার্সিং। যখন আপনি ডিপ্লোমা 3 বছরের করবেন, তারপরে 2 বছর পোস্ট বেসিক নার্সিং করার পরে আপনি কিন্তু অনার্সের সমমান হবেন, তখন যে কোনো সরকারি পরীক্ষা আপনি দিতে পারবেন। আচ্ছা, নেগেটিভ মার্কিং আছে কিনা, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা? নেগেটিভ কোনো মার্কিং নাই, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, ক্যালকুলেটর ব্যবহার করার কোনো নিয়ম নাই। তো ডিপ্লোমা এবং বিএসসি পরীক্ষা কি একই প্রশ্ন একই সাথে হয় কিনা? তো এই প্রশ্নটা আসলে খুব ইন্টারেস্টিং কোশ্চেন। তবে ডিপ্লোমা এবং বিএসসির জন্য কিন্তু আলাদা কোয়েশ্চেন, ডিপ্লোমার কোয়েশ্চেন এবং বিএসসির কোয়েশ্চেন কিন্তু আলাদা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কথাগুলো আমি বললাম, আপনার আসলে স্ট্যান্ডটা কী হওয়া উচিত? 3টা জিনিস। একটা হচ্ছে আপনি যখন কোনো কিছুর জন্য টার্গেট করবেন, আপনার ফোকাসটা কিন্তু ওই সাবজেক্টে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে যে সাবজেক্টগুলো বলা হয়েছে, সাবজেক্টগুলোর জন্য যে সাবজেক্টগুলো ভালো জানে তার কাছ থেকে কেয়ার নিতে হবে। যারা নার্সিংয়ে আছে, নার্সিং নিয়ে কাজ করছে, তাদের হেল্প নিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা সাস নার্সিং কোচিংয়ের যে সুযোগ সুবিধাটা সেটা আপনারা নিতে পারেন। অনলাইন এবং অফলাইন 2টা ব্যাচে আসলে ভর্তির সুযোগ রয়েছে, ভালো ভর্তি গাইড রয়েছে, যেখানে আপনি আসলে ইন টোটাল কী ধরনের ফ্যাসিলিটিস, কী ধরনের কোয়েশ্চেন আছে, কী ধরনের প্রিপারেশন আপনি নেবেন, সব কিছু কিন্তু ওখানে কিন্তু ডিটেল ডিসক্রিপশন দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু ওই বইয়ের হেল্প নিতে পারেন। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা। সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করার জন্য আমি আপনাদেরকে বলবো সাস নার্সিং কোচিংয়ের যে পেজ রয়েছে, অফিসিয়াল পেজটার সাথে থাকেন। বিভিন্ন এক্সপার্ট পার্সনরা এখানে ক্লাস নেয়। আমাদের মতো অনেকেই আছেন যারা সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক লেভেলের অনেকে এসে ক্লাস নেন। আপনারা এখানে থাকেন, আমাদেরকে কোয়েশ্চেন পাঠান, কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমাদেরকে নক করেন। ডেফিনেটলি উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু আনসার ইউর কোয়ারিজ। আমরা কোয়ারিজগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সফল জীবন কামনা করছি। নার্সিং ক্যারিয়ার আপনি আপনার জন্য নয়, আপনি আপনার দেশের জন্য, আপনার পরিবারের জন্য বেছে নিতে পারেন। সর্বোপরি লাস্ট কথাটা আমি যেই কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে, আপনি যাই করেন না কেন সেটা যদি আপনার শতভাগ আন্তরিকতা এবং হৃদয়কে মিশিয়ে দিতে পারেন, ওই জিনিসে আপনি কখনো পিছনে হবেন না, সবসময় সবার আগে থাকবেন। তো সবার সফল জীবন এবং উন্নততর ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।